নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। বিগত 50 বছরে এই প্রথম একটা চৌতরফা অ্যাটাক ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আমার মনে হয় খুব স্বাধীনভাবে, স্বচ্ছভাবে নাগরিকরা আনন্দ সহকারে এই বছর ভোট দেবে। তারা ঠিক করে রেখেছে কাকে ভোট দেবে এবং নির্ধারিত সময়ে সেই ভোট বা বোতাম টিপে তাদের নিজেদের রাগ, ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, নিজেদের অস্তিত্ব এই সবেরই 1 সেকেন্ডে জবাব দিয়ে দিতে পারবেন। দিদিমণি যেমন বলেছিলেন যে কোনো কমিউনিটি এক হয়ে গেলে 1 সেকেন্ডে উড়িয়ে দেবে হিন্দুদেরকে, ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের জনতা ঠিক করে রেখেছে যে এই 1 সেকেন্ডে কি করতে পারে। চৌতরফা অ্যাটাক এবং 50 বছরের মধ্যে এই প্রথম এই ধরনের ভোট হতে চলেছি। কেন বলছি? তার কারণ পশ্চিমবঙ্গে ভোট হয় না, পশ্চিমবঙ্গে ভোট নামে প্রহসন হয়, তাতে যে দলই থাকুক। বামফ্রন্ট সরকার সিদ্ধার্থ শঙ্কর রায়কে, কংগ্রেসকে পরাস্ত করে 1977 সালে এসেছিল। এই সিদ্ধার্থ শঙ্কর রায় ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ ছিল, সঞ্জয় গান্ধীর খুবই ঘনিষ্ঠ ছিল। সেই সময় নকশাল দমন নীতি বা নকশালদেরকে দমন করার নামে সাধারণ প্রান্তিক চাষি থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে যে অকথ্য অত্যাচার করত, মারত, জেলে ভরত, খুন করত, তার ফল কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেস পার্টি পেয়েছে। আজ পর্যন্ত উঠে দাঁড়াতে হয়নি। বামফ্রন্ট সরকার আসে জ্যোতি বসুর নেতৃত্বে। জ্যোতি বসু ঠিক সেই একই কলা বা একই অত্যাচার শুরু করেছিল। 34 বছরে কি ধরনের রাজনীতি হয়েছে আমরা দেখেছি। এই 34 বছর বামফ্রন্টের রাজত্বকালে আমরা বড় হয়েছি। অতএব বামফ্রন্ট কি কি করেছে না করেছে আমাদের সব নখদর্পণে। পশ্চিমবঙ্গে ভোট হয় না, প্রহসন হয় বা ভোটের নামে একটা খেলা হয়। এই জিনিসটা বরাবরই হয়ে গেছে এবং নির্বাচন কমিশন বলে যে একটা প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সেটা আমরা ছোটতে কিন্তু জানতাম না। ভোট যে নির্বাচন কমিশন করায় সেটাও জানা ছিল না। আমরা জানতাম কেন্দ্র সরকার করায়, যেই থাকুক তাতে কংগ্রেস ছিল, কংগ্রেসই করাতো এবং নির্বাচন কমিশন কংগ্রেসে বা কেন্দ্রীয় সরকারের ইশারাতেই কাজ করত। নির্বাচন কমিশন নামক যে সংস্থা বা প্রতিষ্ঠান একমাত্র টিএন সেশন যখন এসেছিলেন তখনই বুঝিয়েছিলেন যে নির্বাচন কমিশন বলে একটা প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, তার প্রচুর ক্ষমতা আছে। তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। রাষ্ট্রপতি থেকে পঞ্চায়েত লেভেল পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করানো। ঠিক সেই রকমই টিএন সেশনের ছায়া যেন জ্ঞানেশ কুমারের শরীরে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ভোট কেন হয় না, ভোট নিয়ে খেলা কেন হয়? তার কারণ পশ্চিমবঙ্গে যে কোনো রাজ্যে যখন ভোট পরিচালনা হয়, স্থানীয় প্রশাসন, লোকাল গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলে সেই ভোট পরিচালনা করতে হয়। বিপুল সংখ্যক যে সুরক্ষার বন্দোবস্ত সেটা সবসময় হয়ে ওঠে না। নিহাত কোনো কোনো জায়গায় যেখানে নক্সালাইটস এরিয়া, এবং বিহারে আমরা দেখেছি আগে এরকম সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হতো। পশ্চিমবঙ্গে প্রশাসন বলুন বা সরকারি আধিকারিক, বিডিও থেকে এসডিও থেকে শুরু করে যত আছে, তারা যে বৈজ্ঞানিকভাবে খুব সুচারু এবং খুবই বুদ্ধিমত্তার সঙ্গে সেই ভোটকে পরিচালনা করত এবং শাসকের অনুকূলই সব যেত। ভয় দেখানো, থ্রেট দেওয়া, হুমকি দেখানো, সাদা থান বাড়িতে পাঠানো, এগুলো তো চিরাচরিত একটা বাংলার কালচার হয়ে গেছে রাজনীতিতে। তা সেই যে বামফ্রন্ট করে এসেছিল ঠিক ওই পলিসি বা ওই সায়েন্টিফিক সিস্টেমে তারা 34 বছর কিন্তু রাজত্ব করেছিল। কংগ্রেস সিপিএমকে সবসময় বাঁচিয়েছে। কংগ্রেস কোনোদিনই চাইতো না
যে সিপিএম বা কমিউনিস্ট পশ্চিমবঙ্গ থেকে উৎখাত হয়ে যাক, তার কারণ হচ্ছে কংগ্রেস পার্টিটাই হচ্ছে গান্ধী ফ্যামিলির দ্বারা তৈরি এবং গান্ধী ফ্যামিলি দ্বারা পরিচালিত। গান্ধী ফ্যামিলি যা বলবে প্রাদেশিক বা প্রদেশ কংগ্রেস কমিটি বা সদস্যদেরকে তাই শুনতে হবে। কংগ্রেস কেন চাইতো না যে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট চলে যাক? তার কারণ কংগ্রেসের সব থেকে ন্যারেটিভ বানানো, কংগ্রেসকে সাপোর্ট করা, বিপদে আপদে কংগ্রেসের পাশে দাঁড়ানো, সেটা কিন্তু কমিউনিস্টরা করে থাকতো বা করে থাকে। কংগ্রেসের কয়েনের উল্টো পিঠ হচ্ছে সিপিএম। কংগ্রেস মানেই হচ্ছে মুসলিমপন্থী বা মুসলিমদের পার্টি, আর সেকুলার শব্দটা কংগ্রেসই নিয়ে এসেছিল। ঠিকই একইভাবে কমিউনিস্টরা মুসলিম তোষণ করে আসছে আজ বিগত সেই স্বাধীনতার পর থেকে। তো সেই হেতু কোনোদিনই যেমন কংগ্রেস কমিউনিস্টকে ক্ষমতাচ্যুত করতে চায়নি, আবার ঠিক এইভাবে সায়েন্টিফিক্যালি ভোট করাতো কিন্তু সিপিএম। মমতা ব্যানার্জি যার পরনায় ক্ষুব্ধ ছিলেন এবং রেগে কংগ্রেস থেকে বেরিয়ে দল গঠন করেছিলেন, কিভাবে ওনার যে উত্থান, পার্টি তৃণমূল কংগ্রেসকে দাঁড় করানো বিশাল বড় একটা অবদান, এবং সেই ইমেজকে কাজে লাগিয়ে বটবৃক্ষের মতন একটা পার্টি বা সরকারকে উপরে ফেলেছিলেন। সিপিএম পার্টি কিন্তু এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে ঢুকিয়ে এদের ভোট নিয়ে পেরিয়ে যেত এবং ছত্রছায়ায় প্রতিপালিত হতো। আজকে পশ্চিমবঙ্গে যে ডেমোগ্রাফিক টোটালি চেঞ্জ হয়ে গেছে, এর জন্য সর্বপ্রথম বামফ্রন্ট সরকারকে দায়ী করা যেতে পারে। মমতা ব্যানার্জি দেখলো যে কোনো রকমে যখন ক্ষমতায় এলাম, তখন এই যে কন্টিনিউ করা আর সিপিএম পার্টির যে ক্যাডার ভিত্তিক একটা দল, তাকে নিরস্ত্র বা পরাস্ত করা বা উৎখাত করা অত সহজ কিন্তু ছিল না। এই বামফ্রন্টের তৈরি যে অনুপ্রবেশকারী দুধের গায়ে এখন নাম দিয়েছে মুসলিমরা, তাদের কি হাতিয়ার করে নিল মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি এই দুধের গাইদেরকে হাতিয়ার করে সিপিএমকে সম্পূর্ণ উৎখাত করলো, মাথায় নিয়ে নাচতে শুরু করলো। আজকে সেই দুধের গাইদের অত্যাচার এত মাত্রায় বেরিয়ে গেছে, এখন মমতা ব্যানার্জি আর সামলাতে পারছে না। মমতা ব্যানার্জি নিজে, টিএমসি দল নিজে বাংলাদেশ থেকে ডেকে ডেকে লোক ঢোকাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, 100 দিনের কাজ সব বিলি করে। আর আমাদের পশ্চিমবঙ্গের প্রকৃত অধিবাসীরা 100 দিনের কাজ পায় না, আবাস যোজনার টাকা পায় না, লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই পায়নি এখনো। এই নানান ধরনের যে প্রকল্প উনি চালু করেছেন, তার সিংহভাগ কিন্তু বাংলাদেশিদের দখলে। আজকে এসআইআর যদি না হতো, তাহলে এত যে ফেক ভোটার ধরা পড়তো না, জানতে পারতাম না। এইবারে আসি আসল কথায়। কেন বলছি 50 বছর পরে বা মধ্যে এই প্রথম একটা স্বচ্ছ ভোট হতে চলেছে। অনেকেই চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট হওয়া খুবই মুশকিল, অবাধ নির্বাচন হওয়া খুবই মুশকিল। তার কারণ ভোটের আগে যেভাবে হিংসার ম্যাচ প্র্যাকটিস চলছে বা চলে, ভোট পরবর্তীকালে 2021-এ আমরা দেখেছি প্রচুর মানুষকে খুন হতে, প্রচুর ঘর বাড়ি জ্বালিয়ে দিতে, এমনকি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম হিন্দু মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কুচবিহার এরা প্রত্যেকেই কিন্তু আসামে পালিয়ে গেছিলেন নিজেদের জীবন বাঁচানোর জন্য। প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে গেছিলেন। তার কারণ তখনও কিন্তু সিস্টেম বলুন বা মেশিনারিজ বলুন, সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল এবং সম্পূর্ণভাবে সিপিএম সহযোগিতা করেছিল। কারণ সিপিএম কোনোদিনই বা কমিউনিস্ট কোনোদিনই চায় না যে বিজেপি পশ্চিমবঙ্গে ঢুকুক, কারণ বিজেপির সংগঠনও ঠিক কমিউনিস্ট পার্টির মতনই ক্যাডার ভিত্তিক। যদি বিজেপি এখানে ঢুকে, তাহলে সিপিএম এর নামও নিশান মিটে যেতে পারে। যার পরনায় টিএমসি বিরোধী পক্ষ না পছন্দ হওয়া সত্ত্বেও
কিন্তু সিপিএম টিএমসিকে সমর্থন করে গেছিল নো ভোট টু বিজেপি এই স্লোগান দিয়ে। বর্তমানেও কিন্তু সেই জিনিসটা করে যাচ্ছে। আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে ভোট পরবর্তী হিংসা, ভোটের আগে হিংসা, ভোট এলেই সবারই থরহরি কম্প, বুকে ভয় নিয়ে মানুষ থাকে বিভিন্ন জায়গাতে। তাহলে রাষ্ট্রপতি শাসন হলে, অবাধ নির্বাচন এলে মানুষ তার ব্যক্তিগত মতামত দিতে পারে, তাদের যে জ্বালা আকাঙ্ক্ষা বা বুকের ব্যথা, যেসব মায়েদের সন্তান কোল উজাড় হয়েছে, মহিলা বিধবা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে রাগ, ক্ষোভ, অভিযোগ মেটানোর একটাই জায়গা, সেটা হচ্ছে ভোট। সেটা হচ্ছে ভোটের বোতাম টিপে তার সেই অভিযোগগুলো জানানো। জ্ঞানেশ কুমারকে রীতিমতো ধুইয়ে দিয়েছে পিসি ভাইপো দুজন মিলে। যা না তাই বলেছে, মুখে যা এসেছে তাই বলেছে, কাঠগড়ায় তুলেছে, আঙুল কেটে নেবে, পেটে ছোড়া ফুঁকে দেবে, ঝুলিয়ে দেবে। এই যে নানান রকমের দালাল, বিজেপির দালাল, সরকারের দালাল, এই যার যা মুখে এসেছে বলে গেছে। জ্ঞানেশ কুমার কিন্তু খুব সন্তর্পণে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে এখানে কিন্তু কার্ড খেলছেন। জ্ঞানেশ কুমার প্রতিনিয়ত প্রশাসনের খোল নড়ছে, বদল করছে। আমরা দেখছি প্রত্যেক দিন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে এই পশ্চিমবঙ্গে, যা আর চারটে রাজ্যে যে বিধানসভা, টোটাল 5টা বিধানসভা পশ্চিমবঙ্গে নিয়ে, বাকি রাজ্যগুলো কিন্তু এরকম হচ্ছে না। এখন জ্ঞানেশ কুমারের একটা প্রেস্টিজ ফাইট পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গে যদি অবাধ সুষ্ঠুভাবে ভোট না করাতে পেরেছে, ওনারও কিন্তু একটা প্রেস্টিজ ফাইটে হয়ে দাঁড়াবে। তাহলে এই যে টোটাল প্রশাসনিক যে মেশিনারিজ বলছিলাম, যে মেশিনারিজ কাজে লাগিয়ে রুলিং পার্টি ভোট বৈতরণী পার হয়ে যায়, সেই মেশিনারিজগুলোকেই টোটালি পরিবর্তন করে দিচ্ছে জ্ঞানেশ কুমার, ভ্যানিশ করে দিচ্ছে। জ্ঞানেশ ইজ ভ্যানিশ। তাহলে এই যে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলছে, তা জ্ঞানেশ কুমার প্রশাসনের সমস্ত কিছু বদল করে দিচ্ছেন। একদম স্বরাষ্ট্র সচিব থেকে, নবান্ন থেকে শুরু করে নিচের লেভেলে বিডিও, এসডিও, আইসি, লুসি, পিসি যত আছে সব ঝেড়ে চেঞ্জ, এবং এসপি বহু সংখ্যককে রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছে। তো ওনার যেগুলো করণীয় উনি কিন্তু করে দিচ্ছেন। এটা হলে একটা ধাপ, চেঁচে পুচে সব পরিষ্কার করে দিচ্ছে। 2 নম্বর, মানুষের যে মনের মধ্যে ক্ষোভ আছে, একদম সেই রিক্রুটমেন্ট, প্রাইমারি টেট থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, খুন, জখম, কাটমানি, আবাস যোজনার টাকা মেরে নেওয়া বা কাটমানি নেওয়া, এই যে নানান ধরনের অত্যাচার, এই অত্যাচার থেকে মানুষ বেরোতে চাইছে। মানুষের জীবন হাঁসফাঁস করে উঠেছে। শিক্ষা দীক্ষা আজকে দেখুন, করোনার আগে থেকে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, পড়াশোনা লাটে তুলে দিয়েছে, যত স্কুলে রাজনীতি হচ্ছে, এই যে নানান কর্মকাণ্ড, মানুষ বিতস্ত্রুত। মানুষ বিশেষ করে হিন্দুদেরকে লোপাট করে দেবো, মেরে দেবো, উড়িয়ে দেবো, দুধেল গাছদেরকে প্রশ্রয়, মুর্শিদাবাদে, বেলডাঙ্গাতে বা অন্যান্য জায়গাতে, যে রেজিনগরে নানান রকমের অত্যাচার হচ্ছে, মালদাতে অত্যাচার হচ্ছে, ঘর ছাড়া করে দিচ্ছে, যেন বাংলাদেশে যেরকম হচ্ছে ইন্ডিয়াতে সেই একই পজিশন। আজকে রঘুনাথগঞ্জে রামনবমী মিছিলে হামলা করতে পাল্টা হামলা শুরু করেছে। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চ থেকে বলছেন, এত সাহস কি করে হয়, আমি ক্ষমতায় এলে সব একটা একটা করে ব্যবস্থা নেব। তাহলে দুধেল গায়েরা যখন ঝাড়খণ্ডে যে শ্রমিকটি মরল, আত্মহত্যা করলো, তাকে কেন্দ্র করে যে ঝামেলাটি করলো, তখন কই একবারও বললো না যে এত সাহস কি করে হয়। এই যে ওনার দ্বিচারিতা, এই যে ওনার একটা হিন্দু সম্প্রদায়কে দাবিয়ে রাখা, হিন্দু সম্প্রদায়ের ওপরে বা দেব দেবী পুজো পাঠের ওপরে ওনার যে বিতৃষ্ণা বা নোংরামি আচরণ, মানুষ কিন্তু আর মেনে নিতে পারছে না। মানুষ উত্তেজিত, মানুষ কিন্তু বুঝে গেছে লড়াইয়ের বদলে লড়াই, মারের বদলে মার যে দিতে হবে, হিন্দু কিন্তু জেগে গেছে। এটা কিন্তু উনি স্পষ্ট। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ যেটা হচ্ছে,
আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু সংখ্যক শ্রমিক বেকার যুবক যুবতীরা আজকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, বিভিন্ন কর্ম করছে, তারা ব্যবসা করছে, কেউ সোনার কাজ করছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে, কেউ কোম্পানিতে কাজ করছে বা ঠেলাগাড়ি চালাচ্ছে। যাই হোক, প্রত্যেকেই কিন্তু আজকে পরিযায়ী, নিজের দেশ, নিজের রাজ্য, নিজের ভিটে মাটি ছেড়ে কিন্তু তারা আজকে বিদেশে বিভুঁয়ে বা ভিন রাজ্যে বসবাস করছে। তারাও কিন্তু খুবই উত্তেজিত এবং ক্ষোভে ফুঁসছে। আজকে তাদের আবেদন ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে যে আমাদের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হোক, বিধানসভা ভোটে আমরা গিয়ে আমরা ভোট দেবো। তাহলে বুঝতে পারছেন যে তারা এতখানি রেগে আছে এই সরকারকে উৎখাত করার জন্য। তারা ভোট দিতে আসবে, তাদের যত টাকা লস হবে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা যাব, এর বিহিত করব, এর পরিবর্তন করব, দেখব, তারপরে আসব। তাহলে এই যে সমস্ত দিক দিয়ে একটা অ্যাটাক বলুন বা সমস্ত দিক দিয়ে একটা চৌতরফা ভাবে আক্রমণ, জনতা যেখানে ঘিরে ফেলেছে সেখানে আইন কানুন, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সিআরপিএফ দিয়ে কিচ্ছু করতে পারবে না। কারণ এই এক আঙুলের জোর এক সেকেন্ডে অনেক কিছু করতে পারে। ওনার কাছে এক সেকেন্ডে একটা কমিউনিটি হিন্দু সম্প্রদায়কে সাফ করে দিতে পারে, তেমনি হিন্দু সম্প্রদায়, পশ্চিমবঙ্গের জনতা এবং রাষ্ট্রবাদী যে সমস্ত মুসলিম আছে, যে সমস্ত শিক্ষিত যুবক যুবতী আছে, তারাও কিন্তু এই এক সেকেন্ডে একটা আঙুলের দ্বারায় বোতাম টিপে কিন্তু এই সরকারকে উৎখাত করতে পারে, ছুঁড়ে ফেলতে পারে। ঠিক যেমন মমতা ব্যানার্জি সিপিএম পার্টিকে বট গাছের মতন ছুঁড়ে ফেলেছিল। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, ঠিক 1977 সালে মানুষ যেমন মন বানিয়ে ফেলেছিল কংগ্রেস সরকারকে উৎখাত করার জন্য, প্রত্যেকটি গ্রাম গঞ্জ থেকে, তখন মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, তখন এরকম কিছুই ছিল না, তার সত্ত্বেও কিন্তু মানুষ রাগে ফুঁসছিল। এবারে কিন্তু মিডিয়া আছে, শিক্ষিত ছেলে মেয়ে প্রত্যেকটি ঘরে ঘরে আছে, তারা সব জানছে, বুঝছে, দেখছে, তাদের বোধ বুদ্ধি প্রখর, তারা পরিবর্তন চায়। নমস্কার, ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।